কালকে ভারত সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং সেই বাজেট যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন উল্লেখযোগ্যভাবে ভারত কিন্তু সেনাবাহিনীর খাতে বরাদ্দ কিন্তু অনেকটাই বাড়িয়েছে। পাশাপাশি সেই বাজেটে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ নিয়ে ভারত এক্স্যাক্টলি ভাবছেটা কি। ভারতের নেইবার ফার্স্ট পলিসি আপনারা জানেন, যেই নেইবার ফার্স্ট পলিসির অন্তর্গত একাধিক স্কিমে ভারত কিন্তু প্রতিবেশী বহু দেশকে অর্থ সাহায্য করে থাকে। কিন্তু এবার বাংলাদেশের জন্য যে অর্থ বরাদ্দ তা কিন্তু 50% কমিয়ে দেওয়া হয়েছে রাতারাতি। মানে শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে যত পরিমাণ টাকা সাহায্য করত, আজকের দিনে দাঁড়িয়ে সেই টাকাটা কিন্তু প্রায় 70 থেকে 80% কমে গেল। এবং ভারত কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিল যে মোহাম্মদ ইউনূসের ভুল পলিটিক্সের জন্য আজকে ভারত কার্যত পাকিস্তানের মতো বাংলাদেশকেও একই গোত্রে ট্রিট করতে শুরু করেছে। আগের বছরও বাজেটে বাংলাদেশের জন্য ভারত কিন্তু 120 কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু সেটি এবার কমে গিয়ে 60 কোটি টাকা হলো। যে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ভারত কোনোভাবেই বাংলাদেশকে নিয়ে সিরিয়াসলি আর কিছু ভাবছে না। ফলে ইনভেস্টমেন্ট কমেছে। ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে নিয়ে ভারতের ভাবার আর কোনো জায়গা নেই। পাশাপাশি এই বাজেট যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ভারত কিন্তু পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তালে তাল মিলিয়ে সেনা খাতেও বরাদ্দ কিন্তু ঐতিহাসিকভাবে বৃদ্ধি করেছে এবছর। এবছর ভারতের সেনা খাতে বরাদ্দ হয়েছে 7.85 লাখ ক্রোড় রুপিস, অর্থাৎ 7.85 লক্ষ কোটি টাকা, যেটি আগের বছর ছিল 6.81 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক বছরের মধ্যেই ভারত কিন্তু এই বরাদ্দের পরিমাণ 15% বাড়ালো। এবার এই পুরো বরাদ্দ কোথায় কোন খাতে খরচ হবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে স্যালারি, বিভিন্ন স্কিম সেনাবাহিনীর জন্য ভারত সরকার খরচ করবে 5.5 লক্ষ কোটি টাকা। ক্যাপিটাল আউটলে, সেখানে ভারত খরচ করবে 2.19 লক্ষ কোটি টাকা। এবং পেনশন স্কিম, যেটা ভারতের সেনাবাহিনীরা পান, সেখানে ভারত সরকার খরচ করবে 1.7 লক্ষ কোটি টাকা। এখানে ইম্পর্টেন্ট হলো ক্যাপিটাল আউটলে, কারণ ভারত যত অস্ত্র কেনে, যত গুরুত্বপূর্ণ হাতিয়ার কেনে, ফাইটার জেট কেনে, সেই ফাইটার জেটের বরাদ্দ কিন্তু এই ক্যাপিটাল আউটলে থেকে খরচ করা হয়। আগের বছর 2025 সালে ক্যাপিটাল আউটলে যা ছিল, এবছর সেই ক্যাপিটাল আউটলের পরিমাণ কিন্তু 28% বেড়েছে। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারত কিন্তু সেনাবাহিনীকে ঢেলে সাজানোর জন্য তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে ভারতের সেনাবাহিনীতে যে ধরনের অস্ত্র প্রয়োজন, ফাইটার জেট প্রয়োজন, সেই ক্ষতিগুলোকে এই মুহূর্তে পূরণ করতে হবে। এবং আলটিমেটলি এই শূন্যস্থান পূরণের জন্য ভারত কিন্তু বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করলো। শেষ 10 বছরের যদি তুলনা করেন দেখবেন 2015 থেকে 16 সাল, সেই সময় যে বাজেট পেশ হয়েছিল সেখানে ভারত কিন্তু সেনা খাতে খরচ করেছিল 2.94 লক্ষ কোটি টাকা। এবং 10 বছরের মধ্যে এই বরাদ্দ গিয়ে দাঁড়ালো 7.85 লক্ষ কোটি টাকায়। এবং এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট বিষয়, টোটাল জিডিপির 1.9% টাকা ভারত কিন্তু মিলিটারি এক্সপেন্ডিচারে খরচ করছে, যা কিন্তু ভারতের ইতিহাসে এর আগে কখনো হয়নি। যদিও বলা হয় যে সভ্য দেশে টোটাল জিডিপির অন্তত 2% সেনা খাতে খরচ করা উচিত। ভারত 2%-এর এই মাইল ফলককে না ছুলেও 1.9%-এ পৌঁছে গেছে। ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, যে ভারতের মতো যে বাকি যে উন্নত দেশগুলি আছে, সেই দেশগুলো কিন্তু সেনা খাতে আরো অনেক পরিমাণ টাকা খরচ করে। চায়না কিন্তু মিলিটারি এক্সপেন্ডিচার এক্স্যাক্টলি কত করে সেটা অফিসিয়াল ডাটা সামনে নিয়ে আসে না, কিন্তু মনে করা হয় 700 মিলিয়ন থেকে 1 বিলিয়নের মধ্যে তারা কিন্তু এই খরচটি করে। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন আমরা মিলিটারি খাতে বরাদ্দ কমাতে চাই। কেন আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী থাকবে, কেন একের পর দেশে মার্কিন সেনাঘাঁটি তৈরি করে আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করা হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে দেখিয়ে দিলেন তিনি নির্বাচনে যে কথাগুলো বলেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে তিনি তা করলেন না। উল্টে একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী অ্যাকশন প্ল্যান নিয়ে আন্তর্জাতিক স্তরে হাজির হলেন। আমেরিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই এপিসোডে টোটাল প্রায় $1.5 ট্রিলিয়ন ডিফেন্স খাতে কিন্তু খরচ করবে, যা কিন্তু আমেরিকার ইতিহাসে কখনো হয়নি। এবং 50% অর্থ বরাদ্দ বাড়াচ্ছে আমেরিকা
ডোনাল্ড ট্রাম্পের এই আমলে ডিফেন্স খাতে, অর্থাৎ $1.5 ট্রিলিয়ন, মানে আপনারা বুঝতে পারছেন এই বিশ্বে সব থেকে বেশি খরচ কিন্তু সেনাবাহিনীর পিছনে করছে আমেরিকা। এবার ভারত এত বিশাল পরিমাণের টাকা কেন হঠাৎ করে সেনা খাতে খরচ করলো? দেখুন, পাকিস্তান ইজ এ মেজর ফ্যাক্টর। পাকিস্তান এবছর যে ডিফেন্স বাজেট পেশ করেছে সেখানে তারা 20% ডিফেন্স বাজেট কিন্তু ইনক্রিজ করেছে, এবং পাকিস্তান কিন্তু সরাসরি ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য নিজেদেরকে সামরিক শক্তিতে বলবান করার চেষ্টা করছে। তারা অলরেডি তুরস্কের সঙ্গে একাধিক ডিফেন্স প্যাক্ট সাইন করেছে, সৌদির সঙ্গে ডিফেন্স প্যাক্ট সাইন করেছে, আমেরিকার থেকে বিভিন্ন ফাইটার জেট কিনছে। ফলে একটা জিনিস পরিষ্কার, তাদের দেশ উচ্ছন্নে চলে গেলেও, তাদের দেশে অর্থনৈতিক মন্দা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেলেও তারা ডিফেন্স বাজেট কিন্তু ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে, যা কিন্তু ভারতের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে ভারত কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতেও নিজেদের ডিফেন্স বাজেটকে বাড়ালো, এবং ভারত কিন্তু পাকিস্তান ফ্যাক্টরটি মাথায় রেখেছে নিঃসন্দেহে। পাশাপাশি আপনারা যদি দেখেন, এই যে আউটলে যেটার কথা আমি বলছিলাম, যে ক্যাপিটাল আউটলে, যেখানে ভারত ফাইটার জেট কিনবে, যেখানে ভারত বিভিন্ন র্যাডার কিনবে, বিভিন্ন মিসাইল কিনবে, সেখানে ভারত কিন্তু অর্থ বরাদ্দ বাড়িয়েছে। তার প্রধান কারণ হলো ভারতের যে এয়ারফোর্স, সেখানে কিন্তু এই মুহূর্তে যত স্কোয়াড্রন ফাইটার জেট থাকার কথা তত স্কোয়াড্রন ফাইটার জেট নেই। মানে 42 স্কোয়াড্রন ফাইটার জেট থাকার কথা ইন্ডিয়ান এয়ারফোর্সে, কিন্তু বহু ফাইটার জেট অবসরে চলে গেছে, কিছু ফাইটার জেট মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে পুরনো হয়ে গেছে। ফলে এই মুহূর্তে ভারতের এই এয়ারফোর্সে কিন্তু 30 স্কোয়াড্রন ফাইটার জেট আছে। ফলে ভারত রাফায়েল কিনবে, পরবর্তীকালে হয়তো সুকোই 57 কিনবে। ফলে এর জন্য কিন্তু আগাম অর্থ বরাদ্দ অর্থ মন্ত্রকের পক্ষ থেকে সাইলেন্টলি করা হলো। তা কিন্তু ভারতের ডিফেন্স মেকানিজমের স্ট্র্যাটেজি যে বদলাচ্ছে তা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। পাশাপাশি চায়না আমাদের বর্ডার লাইনে মেজর একটি ফ্যাক্টর, কারণ চায়না বর্ডারে কখন কি করবে দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল নেচারে বিশ্বাস করে এই দেশটি। ফলে এর জন্য ভারতকে কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে থাকতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে হবে। ফলে ভারত কিন্তু এই অর্থ বরাদ্দ বাড়িয়েছে। পাশাপাশি যদি আপনারা দেখেন নেইবার ফার্স্ট পলিসি যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ভারত আগের বছর বিভিন্ন প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করার জন্য 6,750 কোটি টাকা খরচ করেছিল, যা এবছর বেড়ে হচ্ছে 6,998 কোটি টাকা। এর মধ্যে নেপালে 800 কোটি টাকা ইনভেস্ট করবে, তবে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু ভারত করবে ভুটানে। টাকার অঙ্কটি 2,288 কোটি টাকা। মালদ্বীপস এবং মরিশাস দু জায়গায় ভারত 550 কোটি টাকা করে খরচ করবে, শ্রীলঙ্কাতে 400 কোটি টাকা, আফ্রিকান নেশনের জন্য 225 কোটি টাকা, এবং ল্যাতিন আমেরিকার বিভিন্ন প্রজেক্টে 120 কোটি টাকা কিন্তু ভারত খরচ করবে। উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশে আগের বছর ভারত 120 কোটি টাকা ইনভেস্ট করেছিল, যা এবছর কমে 60 কোটি টাকায় কিন্তু নামিয়ে আনা হলো। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, ভারত কিন্তু ধীরে চলো নীতিতে এগোচ্ছে, এবং 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে ইলেকশন আছে সেই ইলেকশনের রেজাল্টের উপর ভারত পরবর্তী পদক্ষেপটিকে কিন্তু ঠিক করবে। অর্থাৎ ভারত বাংলাদেশের মাটি ছেড়ে গেলও না, অথচ 60 কোটি টাকা ইনভেস্ট করা হলো, যা ভারতের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসের কাছে জোরালো বার্তা যে তোমাদের সঙ্গে আমরা থাকবো না, প্রয়োজনে পাকিস্তানের মতো সেম ক্যাটাগরিতে তোমাদের ট্রিট করব, কিন্তু পুরোপুরি ছেড়ে আমরা বেরিয়ে এলাম না। কারণ যদি ভারত পুরোপুরি বাংলাদেশের মাটি থেকে বেরিয়ে আসে, তাহলে ভারত কিন্তু চায়না এবং পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দেবে, যা ভারত কিন্তু চাইছে না আপাতত 12ই ফেব্রুয়ারি অবধি। অর্থাৎ অত্যন্ত ধুরন্ধরতার সাথে এই বাজেট অ্যালোকেশন হয়েছে, এবং এর রেজাল্ট কিভাবে পাবো আমরা 1 বছরের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।